নমস্কার, সুপ্রভাত। আজকে 10ই সেপ্টেম্বর 2025। আজকের প্রথম এডিটোরিয়াল 2025 সালের উপরাষ্ট্রপতি নির্বাচন। 2025 সালের এক ঐতিহাসিক দিনে দেশের রাজনৈতিক অঙ্গনে লিখিত হলো এক নতুন অধ্যায়। মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন নির্বাচিত হলেন ভারতের 17তম উপরাষ্ট্রপতি। নির্বাচনের ফল ঘোষণার মুহূর্তে সংসদের দুই কক্ষের করিডোরে যেন এক অন্যরকম উত্তেজনা। মোট 781 জন নির্বাচকের মধ্যে 767 জন ভোট দিলেন। বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরেই রাজ্যসভার মহাসচিব ও নির্বাচনের রিটার্নিং অফিসার পি.সি. মোদি ঘোষণা করলেন ফলাফল। এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন পেলেন 452টি প্রথম পছন্দের ভোট। অন্যদিকে বিরোধী পক্ষের যৌথ প্রার্থী বিচারপতি বি সুদর্শন রেড্ডি পেলেন 300টি ভোট। 15টি ভোট অবৈধ ঘোষণা হলো, আর 14 জন সাংসদ ভোটদান থেকে বিরত থাকলেন। এই ফলাফলের অর্থ স্পষ্ট, 152 ভোটের ব্যবধানে রাধাকৃষ্ণের জয়। বিরোধীরা যদিও এটিকে নৈতিক বিজয় বলে দাবি করল, তবুও নিজেদের প্রত্যাশিত সংখ্যার কাছাকাছি পৌঁছতেও ব্যর্থ হলো। শোনা যাচ্ছে এনডিএর আসল শক্তি 439 ভোট হলেও তারা অতিরিক্ত 13টি ভোট পেয়েছে, যা বিরোধী শিবির থেকে ক্রস ভোটিংয়ের ইঙ্গিত দেয়। ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ লিখলেন, সিপি রাধাকৃষ্ণন জিকে অভিনন্দন 2025-এর উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য। সমাজসেবা ও দরিদ্র প্রান্তিক মানুষকে ক্ষমতায়নের জন্য তিনি সারা জীবন কাজ করেছেন। আমি নিশ্চিত তিনি এক অসাধারণ উপরাষ্ট্রপতি হবেন, যিনি আমাদের সাংবিধানিক মূল্যবোধকে আরও মজবুত করবেন এবং সংসদীয় আলোচনাকে সমৃদ্ধ করবেন। এভাবেই শুরু হলো রাধাকৃষ্ণনের নতুন যাত্রা। আরএসএস কর্মী থেকে সাংসদ, রাজ্যপাল থেকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়ার এক দীর্ঘ ও সংগ্রামী পথের গর্বিত সমাপ্তি। এবার দ্বিতীয় এডিটোরিয়াল, আধারকে স্বীকৃতি। একদিন আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ভোটার তালিকা সংশোধনের সময় আধারকেও গ্রহণ করতে হবে প্রমাণপত্র হিসাবে। তার পরদিনই নির্বাচন কমিশন বিহারের মুখ্য নির্বাচন আধিকারিককে নির্দেশ দিলেন বিশেষ নিবিড় পুনর্বিবেচনা অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় আধারকে 12তম নথি হিসাবে গ্রহণ করতে হবে। এর আগে 24শে জুন কমিশন জানিয়েছিল জন্ম ও বসবাসের প্রমাণ হিসাবে 11টি নথি গ্রহণযোগ্য, কিন্তু সর্বোচ্চ আদালত বলল এর সাথে আধারকেও যুক্ত করতে হবে। যে কেউ নিজের নাম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার আবেদন জানাতে চাইলে পরিচয় প্রমাণ হিসাবে আধার জমা দিতে পারবেন। তবে নির্বাচন কমিশন পরিষ্কার করে দিল আধার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য, নাগরিকত্বের প্রমাণ হিসাবে নয়। জনগণনা আইনের অধীনে আধার আগেই ব্যক্তির পরিচয় যাচাইয়ের নথি হিসাবে তালিকাভুক্ত। সংখ্যাটা ছোট নয়। বিহারের খসড়া ভোটার তালিকায় যা 1 আগস্ট প্রকাশিত হয়েছিল, সেখানে মোট 7.89 কোটির মধ্যে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল। নাম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার দাবি জানানোর শেষ তারিখ ছিল 1 সেপ্টেম্বর, কিন্তু কমিশন জানিয়ে দিল এই আবেদনগুলো সময়সীমার বাইরেও স্বাগত। এভাবেই আধার, যা এক সময় নানা বিতর্কের জন্ম দিয়েছিল, আজ ধীরে ধীরে ভারতীয় ভোটার তালিকার অংশ হয়ে উঠেছে, পরিচয়ের স্বীকৃতি প্রতীক হিসাবে। পরবর্তী এডিটোরিয়াল, নেপাল অস্থিরতার গল্প। হিমালয়ের কোল ঘেঁষা নেপাল যেন এক অদৃশ্য ভূমিকম্পে কেঁপে উঠল। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি পদত্যাগ করলেন, আর ঠিক তার আগের রাতেই রাজধানী ও বিভিন্ন শহরের রাস্তায় নেমে এলো হাজার হাজার যুবক যুবতী। তাদের চোখে ছিল ক্ষোভ আর ক্লান্তির আগুন, কারণ বহুদিনের জমে থাকা ক্ষোভ আর হতাশা, ভগ্ন স্বাস্থ্য, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা, সর্বত্র দুর্নীতি আর স্বজনপোষণ, ও তার উপর নতুন করে 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এক্স, ইউটিউব, সব কিছুর ওপর হঠাৎ করে নিষেধাজ্ঞা। পুরনো মানসিকতার নেতৃত্ব যখন বাস্তবতা ভুলে যায়, তখন যুব সমাজে বিস্ফোরণ ঘটতে বাধ্য। সরকারের কড়া দমনপীড়ন, যেখানে অন্তত 19 জন নিহত এবং 200 জনের বেশি আহত, রাগকে আরও বাড়িয়ে তুলল। কারফিউ ভেঙে আন্দোলনকারীরা রাজনীতিবিদদের বাড়িঘর, এমনকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বাড়িতেও আগুন ধরিয়ে দিল। এই আন্দোলনের পেছনের মূল চালিকা শক্তি ছিল জেন জি, নতুন প্রজন্মের যুবক যুবতী।
নেপালের রাজনৈতিক প্রেক্ষাপট এমনিতেই জটিল। প্রায় সব বড় নেতা দুর্নীতির অভিযোগে জর্জরিত। ওলি, শেরবাহাদুর দেউবা, প্রচণ্ড, মাধব নেপাল, বাবুরাম ভট্টরায় কিংবা খিলরাজ রেগ্মি, কারোর নাম বাদ যায় না। এদের বিলাসী জীবনযাত্রা আর সাধারণ নাগরিকদের বেকারত্ব দারিদ্র্য মধ্যে ফারাক স্পষ্ট। তাই সোশ্যাল মিডিয়ায় নেপো বেবিজ আর নেপো কিডস শব্দগুলো ট্রেন্ডিং হয়ে উঠেছে। বিশ্বব্যাংকের হিসাব বলছে নেপালের 82% কর্মী অনানুষ্ঠানিক খাতে কাজ করেন, অর্থাৎ আনঅর্গানাইজ সেক্টরে। এটি আঞ্চলিক আর বিশ্বের গড়ের থেকে অনেক বেশি। জলবায়ু দুর্যোগ আর দারিদ্র্য মিলে অনেকে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু যারা দেশে রয়েছেন তাদের মধ্যে ক্ষোভের আগুন এতটাই বেড়েছে যে তারা নতুন করে প্রতিবাদে নেমেছেন। রাজনৈতিক ক্ষমতা মিনভাইল কিছু বয়স্ক গোষ্ঠী দুর্নীতি নির্ভর নেতাদের হাতেই ঘুরপাক খাচ্ছে। জোট বদলে আঁতাত করে যেন এক ধরনের কর্পোরেট রাজনীতি চলছে। এতটাই হতাশা জন্মেছে যে বছরের শুরুতে কেউ কেউ রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিও তুলেছিলেন, যেটা 2008 সালের গৃহযুদ্ধের পরে বিলুপ্ত হয়েছিল। যুব সমাজের কাছে আর কোনো অর্থবহ রাজনৈতিক প্ল্যাটফর্ম নেই, তাই রাস্তাই তাদের শেষ ভরসা। নেপালের এই উত্তাল দৃশ্য ভারতের কাছেও নতুন নয়। গত বছর বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলনই একসময় বড় আকার নিয়ে 15 বছরের শেখ হাসিনার শাসন শেষ করল। 2022 সালে শ্রীলঙ্কায়ও একই রকমের দুর্নীতি ও অর্থনৈতিক বিপর্যয়ে জ্বালিয়ে দিল জনতার ক্ষোভ। রাজাপাকসে পরিবারকে সরিয়ে দিল ক্ষমতা থেকে। এই কারণে ভারতকে এখনও বিশেষভাবে সতর্ক থাকতে হবে। নেপালের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে দিল্লিকে নজর রাখতে হবে। বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার মতন হঠাৎ সরকার বদলের সম্ভাবনা থাকলে তার ঢেউ ভারতের উপরও আছড়ে পড়তে পারে। তাই নয়াদিল্লিকে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে, এবং যাতে এই অস্থিরতার মধ্যে ভারতের স্বার্থ সুরক্ষিত থাকে। এবার লাস্ট এডিটোরিয়াল, পুরুলিয়া থেকে প্যালেস্টাইন, অনুপর্ণা রায়ের যাত্রার গল্প। ঋত্বিক ঘটক একদিন বলেছিলেন, সিনেমাকে সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছে দিতে হবে, গ্রামে গ্রামে নিয়ে যেতে হবে। বহু বছর পরে সেই স্বপ্নকে যেন উল্টো দিকে হাঁটলেন এক তরুণী। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম থেকে তিনি গল্প নিয়ে ছুটলেন ইতালির ভেনিসে। তিনি অনুপর্ণা রায়, যিনি 7ই সেপ্টেম্বর ইতিহাস গড়লেন। 82তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে অরিজ্জন্তি বিভাগে সেরা পরিচালক হিসেবে পুরস্কার পেলেন তার প্রথম চলচ্চিত্র সংস অফ ফরগেটেন ট্রিজের জন্য। অনুপর্ণার সিনেমার মুম্বাইয়ের দুই নারীর জীবন, একজন পার্ট টাইম যৌনকর্মী আর অভিনেত্রী হওয়ার স্বপ্নে বিভোর, অন্যজন কল সেন্টারের কর্মী যিনি বিয়ের জন্য উপযুক্ত বর খুঁজছেন। এই দুই জীবনের ভেতর দিয়ে আসলে প্রতিফলিত হয় অনুপর্ণার নিজের পথ চলা। পুরুলিয়ার নারায়ণপুর গ্রাম থেকে মুম্বাইয়ের অপূর্ণ স্বপ্নের শহর। তার জীবনের অভিজ্ঞতা, উদ্বাস্তু ও প্রান্তিক মানুষের উদ্বেগ ও সংগ্রামের বোঝাপড়া সব মিলিয়ে গড়ে উঠেছে এই গল্প। ছোটবেলায় অনুপর্ণা দেখেছেন কেমন করে মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়ে যায়, সরকারি স্কুলের বইয়ের বদলে রেশন মেলে। তার স্মৃতিতে রয়ে গেছে বান্ধবী ঝুমা, যার বিয়ে হয়েছিল 13 বছর বয়সে একটি সরকারি প্রকল্পের আওতায়, তারপর হঠাৎ সে হারিয়ে গেল। এইসব অভিজ্ঞতাই তাকে শিখিয়েছে প্রান্তিক কণ্ঠস্বরকে অমর করে রাখতে। তার প্রতিবাদ কিন্তু শুধু পর্দায় সীমাবদ্ধ নয়। তিনি প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছেন, বলেছেন প্রতিটি শিশু শান্তি, স্বাধীনতা ও মুক্তি পাওয়ার যোগ্য। প্যালেস্টাইনও তার ব্যতিক্রম নয়। এই সময় প্যালেস্টাইনের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। কৈশোরে বাবা মা তাকে প্রায় জিজ্ঞেস করতেন, তুমি কি আরেকজন সত্যজিৎ রায় হবে? হয়তো তিনি সত্যজিৎ হননি, কিন্তু তিনি হয়ে উঠেছেন অনুপর্ণা রায়, যিনি পুরুলিয়ার নীরব গলি থেকে শুরু করে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় পৌঁছে গেছেন। তিনি প্রমাণ করেছেন নীরব কণ্ঠস্বরেরও একদিন বিশ্বমঞ্চে সাড়া ফেলার ক্ষমতা রাখে। আজকের এডিটোরিয়াল এই পর্যন্তই। ধন্যবাদ।